আজকে আমরা যে সংকটের সম্মুখীন হয়েছি, গোটা বিশ্ব জুড়ে সমাজবাদের একটা দুর্বল ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের দেশে বামপন্থী কমিউনিস্ট আন্দোলন অনেকটা পিছিয়ে পড়েছে। এইরকম অবস্থাতে এখন আমাদের চরম দায়িত্ব হচ্ছে যে দেশে যে গণতন্ত্র আমরা পেয়েছিলাম, যে সংবিধান আমরা পেয়েছিলাম, যতটুকু আমরা পেয়েছিলাম, সেটা যখন হরণ করার চেষ্টা হচ্ছে তখন সেটা রক্ষা করার লড়াই প্রধান লড়াই হওয়া উচিত। নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার ভাড়ার প্রচুর। রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয়ের সঙ্গে তিনি সর্বক্ষণ যুক্ত থেকেছেন। রাস্তার আন্দোলন হোক বা ঘরোয়া বৈঠক, প্রতিটা ক্ষেত্রেই তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। স্বপনদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করবো, যে বর্তমান সময় আমরা যেটা দেখলাম যে বিহারের নির্বাচনের ক্ষেত্রেও বামপন্থীরা দেশের বলুন, এ রাজ্যের তো ছেড়েই দিন, ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। কারণ দেখুন, এটা শুধু আমাদের দেশে হচ্ছে তা না, গোটা বিশ্বে অনেক বড় প্রেক্ষাপট। সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পতনের পরে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্য পৃথিবীতে পাল্টে যায় এবং একটা পুঁজিবাদী দুনিয়া স্লোগান তোলে, সমাজতন্ত্র সমাজবাদ শেষ, ভবিষ্যৎ নেই, পুঁজিবাদী ভবিষ্যৎ। ইউনিপোলারের স্লোগান ওঠে, একমুখী পৃথিবী। তো সেসব মিথ্যে প্রমাণ হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে মানুষের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, এগুলো থামেনি, রুদ্ধ হয়নি। ল্যাটিন আমেরিকায় বিশাল পরিবর্তন, সারা পৃথিবী জুড়েই লড়াই সংগ্রাম চলছে। ইউনিপোলার করা সম্ভব হয়নি। পুঁজিবাদের মধ্যে সংকট, পুঁজিবাদীদের সমস্যা, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে একটা দক্ষিণপন্থী মতবাদের একটা রমরমা বিশ্ব জুড়ে চলছে। দেখুন, আমাদের অধ্যাপক হীরেন মুখার্জি তিনি বলতেন, সভ্যতার অগ্রগতি ঘটেছে, এটা যেমন সত্য, তেমনি সভ্যতা একেবারে একমুখী সরল রেখায় তার গতি ছিল, এটা ইতিহাস না। কখনো থমকেছে, কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে। সংঘাতের মধ্য দিয়ে সভ্যতাকে এগোতে হয়েছে। ফলে সমাজবাদ যদি একটা সভ্যতা হয়, তাহলে সেও সমাজ সংঘাতের মধ্য দিয়ে এগোচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা ঐতিহাসিক সময়ের মধ্যে এসেছি যেখানে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে এবং সমাজবাদীদের খানিকটা অধঃপতিত হয়েছে, দুর্বল হয়েছে। আমাদের দেশেও তার ছায়া পড়েছে। আমাদের দেশে এখন যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে তারা হচ্ছে আমাদের দেশের সব থেকে চরমপন্থী দক্ষিণবাদী, পুঁজিবাদী, একটা ফ্যাসিবাদী, একটা সাম্প্রদায়িক শক্তি। আমি এখানে আমি দ্বিতীয় প্রশ্নটা সেই অর্থেই করি, যে একটা জায়গায় কি আপনার মনে হয় না যে সেখানে দাঁড়িয়ে এই যে এতগুলো কমিউনিস্ট পার্টি এদেশে, এবং খুব সম্ভবত বোধহয় ফিদেল কাস্ত্রো যখন এখানে এসেছিলেন তিনি বোধহয় বলেও ছিলেন যে এদেশে কেন এতগুলো কমিউনিস্ট পার্টি, এটাও তার একটা অন্যতম কারণ। এই পার্টি এতবার ভাগ হয়ে যাওয়া, এটা কি কোথাও আপনাদের দুর্বল করেনি? আমাদের পার্টি স্পষ্টভাবে মনে করে যে আজকে আমরা যে সংকটের সম্মুখীন হয়েছি, গোটা বিশ্ব জুড়ে সমাজবাদের একটা দুর্বল ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের দেশে বামপন্থী কমিউনিস্ট আন্দোলন অনেকটা পিছিয়ে পড়েছে। এইরকম অবস্থাতে এখন আমাদের চরম দায়িত্ব হচ্ছে যে দেশে যে গণতন্ত্র আমরা পেয়েছিলাম, যে সংবিধান আমরা পেয়েছিলাম, যতটুকু আমরা পেয়েছিলাম,
সেটা যখন হরণ করার চেষ্টা হচ্ছে তখন সেটা রক্ষা করার লড়াই প্রধান লড়াই হওয়া উচিত। সমাজবাদ অনেক দূরের কথা, গণতান্ত্রিক পরিবেশ, বুর্জোয়া গণতন্ত্রটাই যদি না থাকে তাহলে কোনো সভ্যতার লড়াই অগ্রসর হতে পারে না। এই সরকার সেই গণতন্ত্রটাই হরণ করতে চাইছে, সংবিধান পাল্টে দিতে চাইছে। এইরকম অবস্থায় আমাদের পার্টি মনে করে ঐক্য মার্জার না হোক, কমিউনিস্ট পার্টিগুলোর এবং বামপন্থী দলগুলোর একটা টাইট, একটা শক্তিশালী ঐক্য হওয়া উচিত। এবং শুধু ঐক্য নয়, সেই ঐক্যের একটা নেতৃত্বে বড় ধরনের আন্দোলন যেটা শ্রমিক কৃষককে উদ্বুদ্ধ করবে। কিন্তু এটা গড়ে তোলাটা খুব সহজ কাজ না, কিন্তু একবার যখন মানুষের মরণ থেকে খানিকটা দূরে আমরা চলে গেছি, তখন সেটাকে আবার পুনরুদ্ধার করে ফিরে আসা, এটা যারা মনে করছেন খুব সরল সহজ কাজ, সেইটা সহজ সরল। আমি আবার একটু দেশের প্রেক্ষাপটের উপরে যাই, আমি রাজ্যে আসব। আপনাদের পার্টি ভাগ হয়ে গেল, পরবর্তী সময় আপনারা কংগ্রেসকে সমর্থন করলেন, জরুরি অবস্থা সেই সময়টাকে আপনারা সমর্থন করলেন, সেই অর্থে বলা যেতে পারে, যেটা এখনো চর্চার বিষয়। এই সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল আমি জিজ্ঞেস করছি, এই সিদ্ধান্তটা কতটা বেঠিক ছিল? খুবই বেঠিক ছিল। যে পার্টিটা সারা জীবন ধরে শ্রেণীশত্রু হিসেবে তাদের রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসকে চেনালো মানুষকে, সেই দলটা যখন কংগ্রেসের সঙ্গে সহযোগিতা শুরু করলো, এটা মানুষ ভালো চোখে নেয় এবং তার পরিণতিতে আমাদের পার্টি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমরা সেই ক্ষতি এখনো পূরণ করে উঠতে পারিনি। সেটাই মূল, ভারতের কমিউনিস্ট পার্টির মূল যে আঘাত, ঘা, সেটা হচ্ছে এই জায়গা থেকে তৈরি হয়েছে। আর একটা প্রশ্ন, যে 1996 সালে যখন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার একটা বিষয় হয়, অবশ্যই সিপিআইএমের সিদ্ধান্ত, তাদের কেন্দ্রীয় কমিটি দুবার বৈঠকে বসে এবং সেটা তারা খারিজ করে। এই সিদ্ধান্তটা, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে যদি জ্যোতি বসু হতেন তাহলে বামপন্থীদের আদতে কোনো লাভ হতো কিনা? একই সঙ্গে আমি আর একটা প্রশ্ন জুড়ছি, যে 2004-এ সরকারের ভেতরে না যাওয়া, এই সিদ্ধান্তটাই বা কতটা সঠিক ছিল আপনার মূল্যায়ন? দেখুন, আমাদের সঙ্গে সিপিএম এর এইখানে খানিকটা ডিফারেন্স আছে। জাতীয় বুর্জোয়াদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে এবং সমাজতন্ত্রে পৌঁছানোর জন্যে কোন পথ ধরে আমরা এগোব, এইটাই তো সিপিএম এর জন্মের কারণ। ফলে আমাদের পার্টি মনে করে যে লাভ কি হতো আমি জানি না, কিন্তু লাভ তো একটা জনমানসে, ইতিহাসে থেকে যেত। সেটা হচ্ছে জ্যোতিবাবু যদি প্রধানমন্ত্রী হতেন, আমরা এবং একটা বিকল্প অর্থনীতি হয়তো আপনারা দেখাতে, অনেক কিছু করা যেত, করা সম্ভব ছিল। তখন সমস্ত ছোট ছোট বুর্জোয়া দলগুলো মিলে আর কমিউনিস্টরা যদি ঐক্যবদ্ধভাবে সেখানে একটা পেনিট্রেট করার চেষ্টা করতে পারত, হয়তো করতে পারত। সে চেষ্টাটাই তো আমরা করলাম না, সে পরীক্ষাটাই আমরা রিজেক্ট করে দিলাম। ফলে এটা আমার মনে হয় এটা ঠিক হয়নি। তাহলে আজকে যদি এই পরিস্থিতিতে আমরা কংগ্রেসের সঙ্গে যেতে পারি, তাহলে সেদিনকে যখন বিজেপিকে ঠেকাবার জন্য আমরা কংগ্রেসের সাপোর্ট দিলাম, তাতে সরকারের মধ্যে না যাওয়ার তো কোনো কারণ আমি অন্তত খুঁজে পাই না। আমি ইন্ডিয়া জোটের প্রসঙ্গে আসি, যে ইন্ডিয়া জোটে এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের সংখ্যা একটা অবশ্যই ফ্যাক্টর, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে সংখ্যা রয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা আলাদা প্রাধান্য পাচ্ছে। অনেক সময় অনেক ইন্ডিয়া জোটের দলের নেতৃত্ব তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হোক। আপনারা সেই ইন্ডিয়া জোটে রয়েছেন, কতটা অস্বস্তি আপনাদের কাছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয়? দেখুন, আসলে আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, বললাম না, বুর্জোয়া দলের রাজনৈতিক ডেপথ, গভীরতা কম। তারা বোঝে যে বিজেপির বিকল্প গড়ে তুলতে হবে, যা হোক তাকে। কিন্তু বিজেপির বিকল্প তো বিজেপিকে দিয়ে গড়ে তোলা যায়,
পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্ম হয়েছিল RSS এর নাম করে। বিজেপি বুঝেছিল যে পশ্চিমবঙ্গে বামেদের কখনোই তারা সরাসরি সমর্থন করে, কারণ পশ্চিমবাংলার একটা সেকুলার ঐতিহ্য আছে, এখানে ধর্ম দিয়ে মানুষকে ভোলা হয়ে যায়। ফলে তাদের একটা এমন শক্তি দরকার ছিল যে শক্তি একটা বিদ্রোহী মুখ তৈরি হয়ে বামফ্রন্টের বিকল্প হয়ে যাবে। যার জন্য দেখবেন মাওবাদীরা RSS অর্থাৎ চরম বামপন্থী এবং চরম দক্ষিণপন্থী, তারা হচ্ছে তৃণমূলের জন্ম দিল। তারাই মা দুর্গাকে যেমন সমস্ত দেবতারা যেমন অসুরকে ঠেকাতে পারছিল, তখন মা দুর্গার জন্ম হল সব দেবতার শক্তিকে একত্রিত করে। দক্ষিণপন্থী অতি বামপন্থী চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক সমস্ত শক্তি এক হয়ে বামেদের সরানোর জন্য তারা লাভ। তাহলে তৃণমূলের জন্মটা কোথা থেকে, মমতা কোথা থেকে এলেন? মোহন ভগবত এসেছিলেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গে, নিশ্চয়ই জানেন আপনি। তিনি বলেছেন, বিজেপিকে সতর্ক করেছেন ক্ষমতা আসতে পারে ভালো, কিন্তু না আসতে পারলে এমন কিছু করো না যাতে মমতা পড়ে যায় আর বামেরা ফিরে আসে। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুকে দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেখেছেন। আপনার এই দুজন সম্পর্কে আপনার মূল্যায়ন বা কোনো স্মৃতি, কোনো ছোট ছোট ঘটনা যদি থাকে? এটা খুব ক্রিটিক্যাল তবে উত্তর দেওয়া। তবে ব্যাপার হচ্ছে কমিউনিস্ট পার্টি তো কালেকটিভলি চলে, সেই জায়গায় জ্যোতিবাবু হচ্ছে কমিউনিস্ট আন্দোলনের একটা লিজেন্ডারি ফিগার। বুদ্ধবাবু তার অনেক পরের প্রজন্ম, ফলে জ্যোতিবাবুর লাইফ হিস্ট্রি বুদ্ধবাবুর লাইফ হিস্ট্রি মেলাতে পারে। ফলে জ্যোতিবাবুরা হচ্ছে কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা, আমরা হচ্ছি তার কি বলবো বংশধর। বুদ্ধবাবু তাই ছিলেন, আমি আরো যদি। ফলে এই তুলনা নিরর্থক। না, একটা জিনিস তাহলে জিজ্ঞেস করি, এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিনের পর দিন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে মঞ্চ করে সেখানে তৃণমূল যখন সভা করছে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকার সময়, আপনি মনে করেন জ্যোতিবাবু থাকলে ওটা ওই মঞ্চটাকে রাখতে দিতেন? আমি বলছি যে এটা কোনো বিচারিক জায়গা। আমরা গণতন্ত্রের পক্ষের লোক, আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে দেওয়াটা মনে করি না ঠিক, কিন্তু যে কারণে লড়াইটা হচ্ছে সেটা ঘটলো কেন? সিঙ্গুর তো ঘটার দরকার ছিল না। আমাদের পলিসি অনুযায়ী, বামফ্রন্ট সরকারের পলিসি অনুযায়ী কৃষকের জমি মালিকের মত না নিয়ে জমি অধিগ্রহণ করাটা নিষিদ্ধ ছিল, তো সেখানে এটা হলো না। আমি একটা অন্য প্রসঙ্গে আসি, রাজ্যের ক্ষেত্রে বলুন, দেশের ক্ষেত্রেটা আমি বাদ দিচ্ছি, আমি রাজ্যের প্রসঙ্গেই আসছি। সাধারণ মানুষের কাছে বা সাধারণ মানুষ এটা বুঝতে চায় যে তার প্রধান শত্রু কি। আপনাদের প্রধান শত্রু নির্বাচনে বলুন, নির্ণয়ের ক্ষেত্রে বলুন, সবসময় একটা দোলাচল থাকে। এ রাজ্যে আপনাদের প্রধান শত্রু বা সামগ্রিক অর্থে প্রধান শত্রুকে বিজেপি না তৃণমূল? দেখো, আমি তো যে ব্যাখ্যা করলাম তাতে ক্লিয়ার হল, দেশের প্রধান শত্রু সেই বিজেপিকে টিকিয়ে রাখার জন্য যারা যারা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কাজ করছে তাদেরকে আমরা মনে করি না এদের নিধন না করে একটা রাজাকে মারতে গেলে কিছু সৈন্য কিছু সেনাপতিকে মেনে রাজার কাছে পৌঁছতে হয়। তাকে রক্ষাকর্তা যারা রক্ষা করছে, গার্ড দিচ্ছে, তাদেরকে আপনি পরাজিত না করে আপনি তো পৌঁছতেই পারবেন না। আমরা পশ্চিমবাংলায় মনে করি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে না পারলে এখানে বিজেপিকে পর্যদস্ত করা যাবে না। কেন বিজেপি এবং তৃণমূল এখানে পশ্চিমবাংলার মাটিতে, পশ্চিমবাংলার রাজনীতিতে একে অপরের পরিপূরক। এরা গণতন্ত্র বিরোধী, এরা লাল ঝান্ডা বিরোধী, এরা কমিউনিস্ট বিরোধী, বামপন্থী বিরোধী। না, 2019 সালে আচ্ছা একটা আপনারা মানে এটা মুখে মুখে চলে যে এই যে আপনারা বলছেন যে রাজ্যে তৃণমূলকে সরাতে না পারলে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে না, তো সেই কারণে কি 2019-এ একটা হিডেন প্রচার হয়েছিল যে প্রথমে
রাম তারপর পরে বাম। মারাত্মক ভুল স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি আমাদের ক্ষতি করেছে, আমাদের ভয়ঙ্কর ক্ষতি করেছে। প্রথমে রাম পরে বাম, এটা অরাজনৈতিক স্লোগান। শত্রুকে একসঙ্গে নিধন করতে হবে। যারা পশ্চিমবাংলার গণতন্ত্রকে ধ্বংস করছে, বামপন্থীদের তুলতে দেবো না, উঠতে দেবো না, লাল ঝান্ডা উঠতে দেবো না, যাদের একমাত্র এজেন্ডা ভোট দিতে দেবো না, ভোট করতে দেবো না, ভোটে দাঁড়াতে দেবো না, ভোটে জিতলেও তাকে সার্টিফিকেট দেবো না, সেইখানে দাঁড়িয়ে একে অপরকে শেষ করার জন্যে আমরা বিজেপি চেহারা দিল্লিতে দেখতে পাচ্ছি না। বিজেপি আমরা বলছি আরএসএস, সে কি চায় আমরা জানি না। সেই মনুবাদীদের, সেই ফ্যাসিবাদীদের আমরা মদত করব, তাকে দিয়ে তৃণমূল ধ্বংস করব। একটা ভয়ঙ্কর মারাত্মক ভুল স্ট্র্যাটেজি, কোথা থেকে জন্ম হয়েছে আমি জানি না, কিন্তু এটা আমাদের বামপন্থী আন্দোলনকে পশ্চিমবাংলার বুকে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি, যে 2026-এর নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল যে আপনারা কিছুটা হলেও ভালো ফল করলেন এবং বিজেপিকে ঠেকানোর ক্ষেত্রে তৃণমূল সরকারকে আপনাদের সমর্থন দরকার লাগলো, সেক্ষেত্রে আপনারা কি করবেন? বিজেপিকে ঠেকাতে তৃণমূল সরকারকে, মানে তৃণমূল কংগ্রেসকে আপনাদের সমর্থন প্রয়োজন। দেখুন, এই হাইপোথেটিক্যাল কোনো অ্যান্সার, রাজনীতিতে এই জ্যোতিষশাস্ত্র যদি হয়, যদি হয় তখন দেখবো, যদি হয় তখন দেখবো। মানে সম্ভাবনাটা এক সময় তো কংগ্রেস ছিল মহাশত্রু আমাদের কাছে, প্রধান শত্রু ছিল। 1947 সালে স্বাধীনতার পরে যা কমিউনিস্টরা লড়েছে, সে লড়াই তো কংগ্রেসের বিরুদ্ধে হয়েছে। আমাদের মেরেছে, খুন করেছে, সে তো কংগ্রেসের বিরুদ্ধে। 59 হয়েছে, খাদ্য আন্দোলন 67 হয়েছে, কংগ্রেস সরকারের বিরুদ্ধে। এখন আমরা সেই কংগ্রেসকে বলছি যে তুমি এসো, 1 পয়েন্ট এজেন্ডা করে বিজেপিকে আমরা সরাই, তারপরে আমাদের মধ্যে বিরোধ আমরা বুঝে নেব। পরিস্থিতি, তার মানে রাজনীতি সম্ভাবনা সূত্র হিসেবে এই সম্ভাবনাটা থেকে যায় সমস্ত, মানে সে পরিস্থিতিতে বিবেচনা হবে কি করব। আমি পরের একটা প্রশ্নে আসি, যে কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে আপনারা 2016 সাল থেকে একটা বোঝাপড়া করে আপনারা একটা নির্বাচনী লড়াই বা নির্বাচনী আঁতাত বলা যায়, বা আসন সমঝোতা, আমি জোটের কথাটা এই প্রসঙ্গে যাচ্ছি না, তো সেটা করেছেন বা করার চেষ্টা করছেন বারবার। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কংগ্রেসের যে ভোট সেটা বামেদের শিফট করে, বামেদের ভোট যায়, তাতে লাভ হচ্ছে আদৌ? কোনো একেবারেই করে না তা না, কিন্তু বেশিরভাগটা করে না। এটা অধীর চৌধুরী প্রকাশ্যে স্বীকার করেছে যে বামেরা যেমন করে তাদের ভোটকে শিফট করাতে পারে পলিটিক্যালি, কংগ্রেসের ভোটারদের কংগ্রেস সেই শিফট করা। না, লাভ হচ্ছে, দেখুন, একটা হচ্ছে লাভ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ এদের বিরুদ্ধে, এর একটা প্রভাব আছে। যে সবাই মিলে ঐক্যবদ্ধ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, তাহলে এই জায়গাটা শক্তপোক্ত হতে পারে। তার যে অঙ্কুর, অর্থাৎ মূল যে বাঁধুনি, সেটা হতে হবে বামেদের ঐক্য। আমরা বামফ্রন্ট এখানে আছি, কিন্তু সব বাম দল তাতে নেই। বাকি বাম দল যারা অন্তপক্ষে হিসেবের মধ্যে আসে, এসিসিআই, লিবারেশন, আমরা তাদের বলছি, এবং আমরা এবারে বামফ্রন্টে ঠিক করেছি যে আগে বামপন্থীরা বোঝাপড়া করব, সব বামপন্থীরা আসুক এক জায়গায়, বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে অবাম শক্তির সঙ্গে যদি আসল সমঝোতা করতে হয় সেটা আমরা করব। কিন্তু বাম সমঝোতাটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা। এইটা না হলে, এই ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন পশ্চিমবঙ্গের বুকের মানুষ না দেখতে পেলে, অবাম শক্তির সঙ্গে সিট বোঝাপড়া করে হঠাৎ 5 বছর বাদে কিছু ফলাফল হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। স্বপনদা, এখানে আমি আর একটা প্রশ্নে আসি। 294টা আসন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বাড়ার সম্ভাবনা নেই, 294টাই থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনারা বাইরের আরো বাম দলদের নিয়ে আসবেন, কংগ্রেসকে নিয়ে আসবেন, আইএসএফ কে নিয়ে আসবেন, আপনাদের আসনে হাত পড়বে,
আপনারা সেই নিয়ে বৈঠকের পর বৈঠক, বামফ্রন্টের বৈঠক হবে, ষষ্ঠ মানে 6 রকম দফায়, যত দফায় ভোট হয় তত দফায় আপনারা আসন ঘোষণা করবেন। সেই জিনিসটা আদতে কতটা সাধারণ মানুষের কাছে কোথাও একটা মনে হয় না যে কোথাও একটা বিভ্রান্তি তৈরি? আমরা আইএসএফ এর সঙ্গে, কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের ঐক্য আমরা করেছি, বামপন্থীদের করতে পারিনি। এখন একটা পরিবেশ হয়েছে, আমার মনে হচ্ছে যে আমরা এই বোঝাপড়ার মধ্যে লিবারেশনকে পাব। আমরা চেষ্টা করছি এসইউসিআইকে পাওয়ার। আমাদের উদ্দেশ্যটা রাজনৈতিক, প্রধানত রাজনৈতিক। আসন সংখ্যা, আসন নিশ্চয়ই আমরা লড়তে চাই, জিততে চাই, এইটা কোনো ফ্যাক্টর হয়নি। অতীতে আসন নিয়ে টানাপোড়েন চলেছে, কিন্তু এটা কোনো ফ্যাক্টর, এটা আটকে যায়নি। মুর্শিদাবাদে একাধিক আসনের ক্ষেত্রে দেখা গেছে আরএসপি প্রার্থী দিয়েছে, আলটিমেটলি হয়েছে, আটকে যায়নি অসন্তোষ থেকে। আপনারা আর কত শহীদ হবে? আমরা এবারে যার জন্য পারলাম না, এবারে আমরা বলেছিলাম গত নির্বাচনের পরেই যে আমরা বামফ্রন্ট নিজেদের মধ্যে বোঝাপড়াটা পাকা করে ফেলি, এবং আমরা বামফ্রন্ট নিজেদের মধ্যে বোঝাপড়াটা যদি পোক্ত করতে পারি, তাহলে আমরা যেমন যেমন অন্য শক্তির সঙ্গে অ্যালায়েন্স করব, তেমন তেমন আমরা নিজেরা নিজেদের সিট স্যাক্রিফাইস করতে পারি প্রপোর্শনালি। এটা বামফ্রন্টে গৃহীত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা এক্সিকিউট করতে পারিনি। এখন বামফ্রন্টে বাইপার্টি আলোচনা চলছে, এটা এখনো আমরা চেষ্টা করছি যে বামফ্রন্টের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে ফেলতে, এবং দ্বিতীয় পর্যায়ে বামপন্থী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে ফেলতে। তারপর নির্বাচন এসে যাবে, তখন দেখা যাবে আইএসএফ কংগ্রেস কি বলছে, কি ভাবছে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের বর্তমান সে তো বলে যাচ্ছে যে আমরা 294টি আসন নিল। না, সেটাই বলছেন যে আগে কংগ্রেসের যে কথা আপনারাও বলছেন যে বামপন্থীদের শক্তিকে সংহত করে তারপর আমরা অন্য দলগুলোকে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে দলগুলো তাদেরকে একযোগ করছে, এটা ভালো প্রচেষ্টা। কংগ্রেসের তরফ থেকেও সেই বক্তব্য যে আগে কংগ্রেসের শক্তি বৃদ্ধি করে তারপরে আমরা লড়াই করবো, এবং এখনো পর্যন্ত আমাদের ভাবনা আপনি যেটা বললেন 294টা আসনেই তারা একা লড়াই করবে। সেটা 294টা আসনে লড়াই করাটা কংগ্রেসকে সংহত করা হয় না। কংগ্রেস সংহত শক্তিশালী হোক, এটা তো আমরাও চাই। কংগ্রেস যদি শক্তিশালী না হয়, বামেরা যদি শক্তিশালী না হয়, এদের হারাবে কি করে? কিন্তু নির্বাচন যখন হবে, অর্থাৎ সম্মুখ সমরে যখন যাব আমরা, তখন আমরা তো বোঝাপড়া করে যাবো। 294টা আসনে যদি কংগ্রেস লড়ে, সেটা কাকে ডিভিডেন্ড দেবে? বামেরা লড়লো আলাদা, কংগ্রেস লড়লো আলাদা, বিজেপি লড়লো, তৃণমূল লড়লো, ডিভিডেন্ড কে পাবে? আমি বলছি তৃণমূল কংগ্রেস পাবে। আর যদি এরম হয়, কংগ্রেস আপনাদের সঙ্গে থাকলো, নির্বাচনের পরে দেখা গেল 15টা কি 16টা আসন পেয়েছে, তৃণমূলের সঙ্গে, তৃণমূল হয়তো সরকার করলো, তৃণমূলের সঙ্গে চলে গেল, কংগ্রেসের 3 জন মন্ত্রী, আপনাদের ঘর শূন্য। এই তো আমরা একটা হিস্টোরিক্যাল জয় পেলাম এই যে ইয়েতে, আরে ওই যে মুর্শিদাবাদের ওই যে বাইডেন, হ্যাঁ, তো সে তো পরের 2 দিনের মধ্যে তৃণমূলে ঢুকে গেল। তার মানে এই নয় যে ওখানে যে ভোটটা হলো, যে এগেন্স্ট তৃণমূল যে ভোটটা হলো, সমস্ত শক্তিগুলো ইউনাইটেড হয়ে গেল স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষের তো একটা অংশ বলছে যে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন, কংগ্রেসকে রাজ্যে শক্তিশালী করবেন, আর আপনাদের পিঠের ওপরেই তারা দাঁড়িয়ে। তা ঠিক নয়, তা ঠিক নয়। একে অপরকে সাহায্য করবে, একে অপরকে শক্তিশালী করবে, এটা হতে পারে। কিন্তু আমরা শক্তিহীন হয়ে কংগ্রেসকে শক্তিশালী করবো, তাহলে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য কি থাকে? শোভনদা, অন্য একটা প্রসঙ্গে আসি। বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন বিমান বসু দায়িত্বে রয়েছেন। আপনাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধানে চেষ্টা তিনি করেন, আবার একসাথে বসে অনেক বৈঠক হয়, মিটিং হয়, সেখানে আপনার চোখে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মূল্যায়ন? দেখুন, বামপন্থী আন্দোলনে, কমিউনিস্ট আন্দোলনে এখন সক্রিয়ভাবে বেঁচে আছেন প্রবীণতম নেতা হচ্ছেন বিমান বসু। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিমানদার কোনো বিকল্প পশ্চিমবাংলায় আছে বলে আমি মনে করি না। বিমানদার জয়েন্ট পার্টির লোক,
ফলে তার একটা বিশাল অভিজ্ঞতা এবং সবাইকে নিয়ে চলার যে দক্ষতা, ক্ষমতা, সহনশীলতা। আমি দেখেছি শরিক দলের কেউ হয়তো খুব কটু কথা বলছে, বিমানদা তার উত্তর দেন না, চুপ করে থাকে। এই যে ক্ষমতা, সে তো বড় দলের নেতাও বটে, সে তো একটা রিয়াকশন দিতে পারতই, কেন অনেক ছোট দল অনেক বড় কথা বলছে। আমি দেখেছি বিমানদা তার উত্তর দেন না। এসইউসিআই বারবার বলেছে আমরা দুটো ক্ষেত্রে বামদের সঙ্গে আছি, বামফ্রন্টের সঙ্গে। একটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আর একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। তা সত্ত্বেও অন্যান্য বিষয়ে অনেক লড়াইয়ে বিমানদা ধৈর্যের সঙ্গে এসইউসিআইকে কথা বলেন আসার জন্য, যোগ দেওয়ার জন্য। এবার এটা ব্যতিক্রম হয়েছে। এসআইআর এ বিরুদ্ধে আমরা যে ডেপুটেশন দিলাম তাতে ছিল, এসইউসিআই ছিল। তার মানে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্য বিরোধী আন্দোলনের বাইরে এসআইআর ইস্যুতেও এসইউসিআই বামেদের সঙ্গে একসঙ্গে এলো। এটা বিমানদার অবদান। এখনো বিমান বসু হচ্ছেন একমাত্র লোক যিনি সব পার্টির লিডারদের সঙ্গে পৌঁছতে পারেন, কথা বলতে পারেন, এর বিকল্প নেই। এবং সেই কারণে বিমানদা অত বয়স হওয়া সত্ত্বেও বামফ্রন্টের চেয়ারম্যান আছে। আমার শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচন বছর ঘুরলেই, সেখানে দাঁড়িয়ে রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে সিপিআই এবং বামফ্রন্টের কি অবস্থা হবে? মানে আদতে তারা শূন্য থেকে মহাশূন্যে পাড়ি দেবে নাকি শূন্য থেকে একে? বলেছি, আমি আমার কথা বলতে পারি, আমি মানুষের কাছে যেতে পারি, সম্পর্ক তৈরি করতে পারি, বন্ধুত্ব তৈরি করতে পারি, ভোটের প্রচার করতে পারি। কিন্তু ভোটে হারবে না জিতবে গণতন্ত্রে সেটা মানুষ ঠিক করে। এখন একটা ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে ভোট হবে কিনা, মানুষ ভোট দিতে পারবে কিনা, মানুষ ভোটে দাঁড়াতে পারবে কিনা, এই ফ্যাক্টর কাজ করছে। তৃতীয় আর একটা ফ্যাক্টর কাজ করছে, প্রচুর টাকা, প্রচুর। বিহারে দেখলাম আমরা, আর মাসেল পাওয়ার। বিহারে যারা জিতেছে একটা বিপুল সংখ্যক হচ্ছে বাহুবলী, বিপুল সংখ্যক এমএলএ হচ্ছে বাহুবলী, প্রধানত বাহুবলী। এরা জনগণের আশীর্বাদে যেতে বলে আমি মনে করি না, কারণ এদের জনগণ সমর্থন করতে পারে না। ফলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। কিন্তু আমি সর্বোপরি মনে করি, মানুষ যদি মনে করে তাহলে ও বাহুবল, অর্থবল, কোনো বল কাজ করবে না। মানুষ তার ভোট ঠিক জায়গা মতো দেবে, এবং ডেজ আর কামিং। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা মানুষ বেশি দিন সহ্য করবে না। যে কোনো মুহূর্তে মানুষ আউটবাস্ট করতে পারে, অন্তপক্ষে প্রতিরোধের আগুন জ্বালাতে পারে। রক্তক্ষরণ হচ্ছে, শূন্য হয়, শূন্য অনেক পরে হয়েছে, এবং এটা ইতিহাস, বেদনাদায়ক ইতিহাস। কিন্তু আমি বলছি এই শূন্যতা থাকতে পারে না, এটা মানুষ অনুভব করছে। আমি হলফ করে বলতে পারবো না খাতা খুলবো কি খুলবো না, কিন্তু খোলা উচিত, এবং একটা ভালো শক্তি দিয়ে আবার শুরু করা দরকার বামপন্থীদের, না হলে মানুষ বাঁচবে না। অনেক ধন্যবাদ স্বপনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি এই সময়ের মধ্যে তার যে রাজনৈতিক অভিজ্ঞতার ভান্ডার, সেই ভান্ডার আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং তিনি আশাবাদী 2024-এর নির্বাচনে তার দল সিপিআই এবং বামফ্রন্ট শূন্যর যে গেরো, সেই শূন্যর গেরো তারা কাটাতে পারবেন। আপনারা নজর রাখুন কেটিভি বাংলায়।